সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিনের স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রফিকুল আলম। মেহেরপুর প্রতিদিনের নিয়মিত আয়োজন, শিক্ষা বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন শিক্ষা ভাবনা। শিক্ষা ভাবনায় আমরা মেহেরপুরের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা নিয়ে বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলে আমরা বিভিন্ন শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত তাদেরকে নিয়ে আমরা নিয়মিত সাপ্তাহিক আয়োজনে আমরা শিক্ষা নিয়ে, শিক্ষা ভাবনায় আলোচনা করে থাকি। আজকে আমাদের শিক্ষা ভাবনার সম্মানিত অতিথি মুন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি তোতা ওয়াদুদ পরিষদের সম্মানিত জেলা সভাপতি জনাব গোলাম ফারুক। আমরা জনাব গোলাম ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা শিক্ষা নিয়ে আপনার সাথে আজকে আমরা কথা বলতে চাই। প্রথমে আমি আপনার যে প্রফেশনাল দিক, আপনি কত সালে এই শিক্ষকতায় পেশায় এসছেন এবং এ যাবৎ আপনি সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক হিসাবে আপনার কর্মজীবন কিভাবে অতিবাহিত করেছেন, যদি একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ। মেহেরপুর প্রতিদিনের আয়োজনের শিক্ষা ভাবনা মূলক একটা সৃজনশীল অনুষ্ঠানের আয়োজনের জন্য আয়োজকদের অসংখ্য ধন্যবাদ। আসলে প্রাথমিক শিক্ষা প্রথমে যখন আমি শিক্ষকতা যোগদান করি 1990 সালে আমি সহকারী শিক্ষক হিসাবে যোগদান করি। তারপরে 2009 সালে পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করি। দুটো মিলে আমার শিক্ষকতা জীবন 35 বছরের মতো। দীর্ঘদিন এ পেশার শিক্ষকতা হিসাবে আমি বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত ছিলাম এবং এখন বর্তমানে মুন্দা অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদে পদায়িত আছি। ধন্যবাদ আপনাকে। আপনি বর্তমানে আছেন মুন্দা অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলটির শিক্ষা ব্যবস্থা, এই স্কুলটির যে সামগ্রিক যে কার্যক্রম, এটা নিয়ে যদি কিছু বলেন। ধন্যবাদ। মুন্দা অলিনগর গাংনী উপজেলা সদর থেকে প্রায় 11 কিলোমিটার দূর অবস্থিত। এটা একটা পকেট এরিয়া। এখানকার দুইটা গ্রাম, একটা হলো মুন্দা, একটা হলো অলিনগর। এই জন্য দুটো গ্রাম মিলায়ে মুন্দা অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামটা হয়েছে। তো এখানকার মানুষগুলো, অধিকাংশ মানুষ শ্রমজীবী মানুষ। তো তাদের সন্তানরা আমার বিদ্যালয়ে অধ্যয়ন করে। আমার বিদ্যালয়ে এখন মোট ছাত্রছাত্রী 157 জন। আমরা শিক্ষক অনুমোদিত পদ 7 জন এবং কর্মরত শিক্ষক সংখ্যাও 7 জন আছে। বিদ্যালয়টি চমৎকার একটা বিদ্যালয়ের ভিউ আছে। এর পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। চারিদিকে বাউন্ডারি আছে, সরকার নতুন বিল্ডিং দিয়েছে, সামনে সুন্দর একটা খেলার মাঠ। সব মিলিয়ে আমার বিদ্যালয়ে একটা ফুলের বাগান আছে। সব মিলিয়ে রাস্তা থেকে দেখলে দৃষ্টিনন্দন হবে। তো আমি আসলে আমার বিদ্যালয় সবসময় আমার জন্য অহংকার। ধন্যবাদ। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমরা দেখি যে বর্তমানে যে অবকাঠামো, সরকার কিন্তু ম্যাক্সিমাম বিদ্যালয়ের নতুন নতুন বিল্ডিং ব্যবস্থা করে দিয়েছেন এবং সীমানা প্রাচীর যেটা টোটাল মেহেরপুর জেলায় ম্যাক্সিমাম হয়ে গেছে ইতিমধ্যে, এবং অনেকগুলো হয়তো পাইপলাইন আছে যেগুলো হয় নাই। আদার্স যে সুযোগ সুবিধা, আমি বলতে পারি যে আমরা যতটুকু শিক্ষক হিসাবে খোঁজ রাখি তাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীদের পড়ার জন্য যে একটা ভালো পরিবেশ, সেটা কিন্তু এখন বিদ্যমান। তারপরেও বর্তমানে শিক্ষার্থী অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক কম অনেক বিদ্যালয়ে। এর পিছনে আসলে কি কারণ আছে বলে আপনি মনে করেন?
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী কম, এটা অনস্বীকার্য। এর পিছনে অনেকগুলি কারণ আছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী কমে যাওয়ার অনেকগুলি কারণ আছে। তার ভিতরে একটা কারণ, অভিভাবকরা তাদের একটা ধারণা যে সন্তানদের লেখাপড়া করার পরে সন্তান যখন কর্মজীবনে যায় বা কর্মজীবন খোঁজার চেষ্টা করে, তখন এই লেখাপড়া শেখার পর দেখা যায় যে অনেক বেকারত্ব থাকে। স্বভাবতই অভিভাবকদের মনে প্রশ্ন জাগে যে আমার ছেলেকে লেখাপড়া শেখায় আমি কি করব, চাকরি হবে না বা কর্মসংস্থান হবে না। তাদের ভেতরে এই ধরনের একটা মেন্টালিটি সবসময় কাজ করে। এই জন্য তারা চায় যে শিশু বিভিন্ন কর্মের পাশাপাশি লেখাপড়া করুক, তারপর যখন সে এজেড হবে তখন তাকে বিদেশে পাঠাবে। এই ধরনের মানসিকতা অভিভাবকদের ভেতরে কাজ করে, ফলে লেখাপড়ার জন্য তারা আগ্রহী না। আর আরেকটা কারণ হলো যেহেতু শ্রমজীবী মানুষের শিশু বাচ্চা, তারা যখন কাজের চাপ, ক্ষেত খামারে যখন কাজের চাপ হয়, তখন অভিভাবকরা বা পিতা চায় যে একটু বাড়তি উপার্জনের জন্য তার শিশুকে বাবার সাথে মাঠে যেতে হয়। একটু বাড়তি উপার্জন সংসারে যোগ হয়, ফলে শিশু বিদ্যালয়ে অনুপস্থিত থাকে। অনুপস্থিত থাকার পর যখন 5 দিন 7 দিন অনুপস্থিত থাকার পর শিশু যখন বিদ্যালয়ে আসে, তখন সে দেখতে পায় যে তার যে লেখাপড়া যেখান থেকে রেখে গেছিল তার অনুপস্থিতি আছে, কিন্তু পড়া তো থেমে নাই। এই কারণেই সেই চ্যাপ্টারগুলি সম্পর্কে সে অনভিজ্ঞ থাকে, প্রিভিয়াস চ্যাপ্টারগুলি। পরে যখন সে দেখে যে নতুন একটা চ্যাপ্টার আসছে এবং তার পিছনের চ্যাপ্টারটা তার আননোন বা তার ধারণা নাই, তখন ওই শিশু তার ওই পাঠ্যক্রম সম্পর্কে তার বোধগম্য কমে যায়। ফলে তার কাছে কঠিন মনে হয় লেখাপড়াটা। সে তখন হীনমন্যতায় ভুগতে থাকে শিশু। এই হীনমন্যতার কারণে একসময় দেখা যায় সে পড়াটা কন্টিনিউ করতে পারছে না, সে আস্তে আস্তে ঝরে যায় বা শিশু অন্যদিকে মনোযোগ চলে যায়। একটা কারণ। আরেকটা কারণ হলো যে শিশুরা ইদানিং ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে গ্রামের যে সমস্ত ধর্মীয় অনুভূতি কিছু মানুষ প্রত্যেক গ্রামে বাস করে, তাদের সন্তানদের তারা মাদ্রাসামুখী করতে চায়। তারা ইহজগতের গুরুত্ব যেমন দেয়, তেমন পারলৌকিক গুরুত্বর আলোকে তারা সেটা ধারণ করে এবং তাদের সন্তানকে মাদ্রাসায় দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এবং বেসরকারি কিন্ডারগার্টেন যদি আমরা বলি, ওখানেও তো আপনার মানে এটা বেশি। হ্যাঁ, এটা বেশ। আর চারিদিকে বেসরকারি কিন্ডারগার্টেন হয়েছে। কিন্ডারগার্টেনে শিশুদের দেয়, এর অনেকগুলি কারণ আছে। তার একটা কারণ হলো যে একটা একটা অভিভাবকের একটা সন্তান, সে যখন মনে করে যে তার অ্যাবিলিটি আছে, সে তখন ওই প্রাইমারি বিদ্যালয়ে পড়াতে সে অনাগ্রহ প্রকাশ করে এবং কিন্ডারগার্টেন পড়ালে তার সন্তান একটা জেলাসি ফিল করবে বা অভিভাবক একটা জেলাসি ফিল করবে। এই জন্য সে কিন্ডারগার্টেন দিতে আগ্রহী হয়। এক্ষেত্রে আমাদের করণীয় কি? আপনাদের সরকারি, আপনারা যারা চাকরি করেন, আমি একটা বলি, করণীয় কি? যে আমাদের যে করণীয়, এখানে আমাদের একটা শিক্ষকদের একটা দুর্বলতা আছে। সেটা হলো যে কিন্ডারগার্টেন যারা টিচার বা কিন্ডারগার্টেন যারা ব্যবস্থাপক, তারা গার্জেনদের অনেক আগে থেকে মোটিভেট করে, যেমন 4+ তারা ভর্তি করে। কিন্তু আমার শিশু আমার বিদ্যালয়ে আসে 5+। আমি যখন জরিপে যাই দেখি যে 4+ থেকে তারা শিশু ভর্তি করতে লেগেছে এবং তারা আগেই ওই সন্তানকে সে তার বিদ্যালয়ে ভর্তি করে ফেলেছে। ফলে 5+-এ যখন আমি যাচ্ছি, তখন ওই শিশু আর আমার বিদ্যালয়ে অলরেডি অন্য প্রতিষ্ঠান এনগেজ, অন্য জায়গায় এনগেজ হয়ে গেছে। ফলে আমার শিশু হার কমে যায়। আর আরেকটা হলো যে আমাদের যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি চাকরি করে, গার্জেনদের যে একটা মোটিভেট করার দরকার, স্বতঃস্ফূর্ততা, যেটা আন্তরিকতা দরকার, যে তোমার শিশু আমার বিদ্যালয়ে দাও, আমাদের এখানে ট্রেন্ড শিক্ষক আছে, সুন্দর এনভায়রনমেন্ট আছে, খেলার মাঠ আছে,
আমরা তোমাদেরকে সহপাঠক্রম আছে, সেখানে অনেক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আছে এখন আছে। এই এই মোটিভেটেড জায়গাটা আমাদের এটা অভাব আছে বলে আপনি মনে করেন? সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যথেষ্ট অভাব আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা জানি যে এই করোনাকালীন দীর্ঘ সময় এই যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বা মাধ্যমিক ক্ষেত্রেও জুনিয়র বৃত্তি পরীক্ষাটা দীর্ঘদিন বন্ধ ছিল, এবং করোনাকালীন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একটি উপস্থিতি বলেন যেটা, এটাও একটি ইফেক্ট ছিল আমাদের দীর্ঘদিন। একটা স্টুডেন্ট দীর্ঘ সময় বাড়িতে ছিল বা একটা একাকিত্ব জায়গা তারা চলে গিয়েছিল, বা এখানে মোবাইলের দিকেও তারা ওই সময়টা ঝুঁকে পড়ছে। তো সেই ক্ষেত্রে চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা কিন্তু আগামী এই চলতি মাসে কিন্তু শুরু হবে। তো আপনার প্রতিষ্ঠানে বা এমনি ওভারঅল, আপনি যেহেতু একজন প্রধান শিক্ষক এবং শিক্ষক নেতাও, তো প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীর পরিমাণটা আশাব্যঞ্জক কিনা এবং তাদের প্রস্তুতি নিয়ে আপনি কিছু বলেন। ধন্যবাদ এটা সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে অনেকদিন পরীক্ষা বন্ধ, বর্তমানে প্রাথমিকে আনুষ্ঠানিক পরীক্ষা বন্ধ ছিল, এবং বিশেষ করে বৃত্তি পরীক্ষা যেটা এখন গভর্নমেন্ট মেধা যাচাই পরীক্ষা হিসাবে অভিহিত করেছে। তো সবচেয়ে মজার বিষয় যে অনেকদিন পরীক্ষা বন্ধ ছিল, তো শিশুরা এই মেধা যাচাই পরীক্ষায় প্রস্তুতির জন্য একদিকে শিশুরা যেমন আনন্দ অনুভব করছে, তেমন অভিভাবকরাও তাদের সন্তানকে মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাদের ভিতরে একটা উৎফুল্ল ভাব কাজ করে, যেটা আমরা বিদ্যালয়ে গেলে দেখতে পাই। অভিভাবকরা প্রায় এসে বলে যে কোথায় পরীক্ষা হবে, আমার সন্তান কিভাবে যাবে সেখানে, সেগুলো আমাদের কাছে শোনে। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিশুরা, তার গার্জেনরা ওই পরীক্ষায় অংশগ্রহণের দিন নতুন পোশাক পরে যাবে, এ ধরনের একটা উৎফুল্ল, মানে একটা উৎসব ভাব একটা কাজ করছে। এটা আমাদের খুবই শিক্ষার স্বার্থে খুবই একটা পজিটিভ একটা ডিসিশন সরকারের। সরকারকে ধন্যবাদ জানাই। এই সাধারণত 5 বছর পর একটা মেধা যাচাই পরীক্ষা, গার্জেনরা উৎফুল্ল, আমার শিশু 5 বছর কি করেছে, তারা ঠিক কতটুকু অ্যাচিভ করলো, এটা জানার আগ্রহ। আপনারা পঞ্চম শ্রেণীর যারা শিক্ষার্থী আছেন, আপনারা সবাইকে না কাদেরকে আপনারা বৃত্তি এই মেধা যাচাই পরীক্ষার জন্য আপনারা লিস্ট পাঠিয়েছেন বা আপনারা তারা উপস্থিত করাবেন? সরকারের একটা নির্দেশনা আছে গভর্নমেন্ট, যে পঞ্চম শ্রেণীর যে ছাত্রছাত্রী মিনিমাম 10% এই মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মিনিমাম 10%, মিনিমাম 40%, মিনিমাম 40%, জি, মিনিমাম 40%। তাদেরকে এর বেশি কি দেওয়ার সুযোগ আছে যদি আপনি সেই মানের স্টুডেন্ট থাকে? মিনিমাম 40%। আচ্ছা, মিনিমাম। হ্যাঁ, যদি কেউ ইচ্ছে করে যে বেশি দেবে, তাহলে সে বেশি দিতে পারে। আচ্ছা, কিন্তু মিনিমাম 40% দিতে হবে, দিতে হবে। জি। তো সেই ক্ষেত্রে আমরা যে সমস্ত শিশুরা অগ্রগামী শিশু আছে, সেগুলোকে আমরা বাছাই করি, এবং বাছাই করে তাদেরকে আমরা ওই মেধা যাচাই পরীক্ষার জন্য নাম। প্রত্যেকটি স্কুলে যে আপনারা যাদেরকে পরীক্ষায় পাঠাবেন, তাদের প্রস্তুতির বিষয়ে আপনারা কি বিশেষ কোন উদ্যোগ নিচ্ছেন কিনা স্কুল থেকে? অবশ্যই, আমাদের টার্গেট থাকে যে সব শিশু তো কোয়ালিটিফুল হয় না, তো কোয়ালিটি আর কোয়ান্টিটি একসাথে যায় না। কোয়ালিটি অবশ্যই, যখন অনেকগুলি শিশুকে আমরা পাঠদান করাই শ্রেণীতে, সবগুলি একইভাবে গড়ে ওঠে না, এর ভেতরেই মেধা যাচাই হয়ে যায়, বা যারা মেধাবীরা তারা অগ্রগামী হয়। আমরা সেভাবে প্রতি ক্লাসে যে শিশুগুলি অগ্রগামী শিশু, তাদের তালিকা আমরা অগ্রাধিকার ভিত্তিতে মেধা যাচাইয়ের জন্য। ধন্যবাদ। আমরা জানি যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে প্রধান শিক্ষক, এবং একটি প্রধান শিক্ষক যদি কর্মঠ হন, ডেডিকেটেড হন, ওই প্রতিষ্ঠানটি কিন্তু খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত হয়, এবং এটা একেবারে চমৎকার ভাবে পরিচালনা হয়। সেক্ষেত্রে আপনি প্রধান শিক্ষক হিসাবে ব্যক্তিগতভাবে আপনি আসলে কি রকম শিক্ষকদের সাথে কিভাবে সহযোগিতা নেন এবং আপনি কিভাবে সহযোগিতা করেন? আসলে প্রধান শিক্ষকের দায়িত্ব তো অনেক, এটা প্রতিষ্ঠানের প্রধানের। তো সেক্ষেত্রে আমার সহকর্মীদের সাথে আমাদের চমৎকার বোঝাপড়া আছে। স্থানীয় অভিভাবক এবং স্থানীয় যে কমিউনিটি আছে, কমিউনিটি যারা নেতৃস্থানীয় লোক, তাদের সাথে আমাদেরকে মেনটেন করতে হয়, সম্পর্ক মেনটেন করতে হয়। সব মিলায়ে একটা বিদ্যালয়ের পরিবেশ তথা লেখাপড়ার মান বজায় রাখতে হয়। যখন যে কথাটা আসছে যে আন্তরিকতা, দেখেন, শিক্ষার মান উন্নয়নের জন্য প্রথম দরকার আন্তরিকতা, এটা অনস্বীকার্য। তো শুধু প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক আন্তরিকতা দিয়েই প্রাথমিক শিক্ষার মান
এটা একটা পার্ট, এগুলো একটা পার্ট, একটা পার্ট, এটা রিলে, একটা টিম, টিম ওয়ার্ক থাকতে হবে। শিক্ষক, ছাত্র, অভিভাবক, হ্যাঁ, এলাকার জনগণ সব মিলাই একটা আন্তরিকতা পরিবেশ সৃষ্টি হলে সেই বিদ্যালয়ে নিশ্চয়ই এটা কাঙ্ক্ষিত একটা পাঠের আমরা মানসম্মত শিক্ষা যদি নিশ্চিত করতে চাই, আপনি যে কথাটি বললেন যে এখানে প্রধান শিক্ষকের যেমন ভূমিকা আছে, শিক্ষকদের ভূমিকা আছে, অভিভাবকদের ভূমিকা আছে, এবং সমাজের যারা ওই কমিউনিটির মানুষ তাদের একটি ভূমিকা আছে, এটা একটি ভূমিকা আছে। তো এই ক্ষেত্রে আপনারা যারা প্রতিবেশী আছে ওই এলাকার কমিউনিটি, তাদের সহযোগিতা আপনারা আসলে এই শিক্ষার মান উন্নয়নের জন্য আপনারা পাচ্ছেন কিনা? হ্যাঁ, আমি যে বিদ্যালয়ে আছি, জি, এটা তারা যদিও পিছিয়ে পড়া অনেক জনগোষ্ঠী আছে, তার ভিতরে যে সমস্ত সচেতন মানুষ আছে যারা বিদ্যালয়টা দেখাশোনা করে, এবং বিদ্যালয় এর ভিতরে একটা কথা বলে রাখি যে আমার এই গ্রামে, আমি ওই গ্রামটা একটা মাত্রই সরকারি প্রতিষ্ঠান। আচ্ছা, তারা এই সরকারি প্রতিষ্ঠানের বিষয়ে খুব পজিটিভলি খোঁজ খবর রাখে, এবং যখন কোনো সমস্যা সৃষ্টি হলে আমরা যখন এটাকে ব্যাকআপ দিতে পারিনি, তখন ওই সচেতন লোকগুলিকে যদি আমি ইনফর্ম করি বিদ্যালয়ের কোনো সমস্যার ব্যাপারে, তারা কাল বিলম্ব না করে আমাদের সহযোগিতা করে, এবং যে কোনো সমস্যায় তারা সার্বক্ষণিক আমার তাদের পাশে পায়। ধন্যবাদ। আমরা আরো একটি বিষয়, যে আপনাদের পরিচালনার জন্য উপজেলা শিক্ষা প্রশাসন, জেলা শিক্ষা প্রশাসন, যেটা প্রাথমিক শিক্ষা অফিসার আছেন, উপজেলা পর্যায়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, ওনারা আসলে তদারকিটা আসলে কিভাবে করেন আপনাদের? আসলে আমাদের উপজেলায় 162টা সরকারি প্রাথমিক বিদ্যালয় 6টা ক্লাস্টারে বিভক্ত। প্রত্যেক ক্লাস্টারে একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার দায়িত্বে আছেন। তো আমাদের বর্তমানে 6টা ক্লাস্টারের ভিতর 3টা ক্লাস্টারের পদ শূন্য, মাত্র 3 জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়গণ আছেন। তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয়ের পরিদর্শন, বিদ্যালয়ের যে ব্যবস্থাপনা আছে সেগুলিকে আরো উন্নত করতে হলে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, গভর্নমেন্টের যে নির্দেশনা আছে সেগুলি যথাযথভাবে আমাদের পৌঁছে দেয়, এবং সেগুলি আমরা পালন করছি কিনা এনারা এত কষ্টের ভিতরেও, এত পরিশ্রমের ভিতরেও তারা যথারীতি এগুলিকে খবর নিচ্ছেন এবং আমাদের খবর দিচ্ছেন। আমরা জানি যে আপনি শুধু প্রধান শিক্ষক নয়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি তোতা ওয়াদুদ পরিষদ, যেটা এটারও আপনি দ্বিতীয়বারের মতো জেলা সভাপতি, এবং দীর্ঘ সময় প্রায় 25 বছর এই শিক্ষক সংগঠনগুলোকে আপনি নেতৃত্ব দিচ্ছেন। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে শিক্ষক সংগঠনগুলো শিক্ষকদের কল্যাণে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আসলে এই সংগঠনের ভূমিকাটা কেমন? আসলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যে ইতিহাস, অত্যন্ত গৌরবোজ্জ্বল ইতিহাস। এই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যে যে মানুষটা ছিল প্রফেসর আবুল কালাম আজাদ, উনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন। তিনি প্রথম এই শিক্ষক সমাজকে আলোড়িত করছিল এবং প্রাথমিক শিক্ষাকে সমুন্নত করার জন্য তার নেতৃত্বে সমস্ত শিক্ষক দেশের একত্রিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃত্ব দিয়ে সার্বক্ষণিক আমরা সরকারের যে কোনো সিদ্ধান্ত, প্রাথমিক শিক্ষার গুণগত মান, তারপরে সরকারের যে জাতীয় কার্যক্রমগুলি আছে, শিক্ষকগুলি আমরা শিক্ষক সংগঠনের সদস্যদের সাথে করে নিই, সর্বত্র সরকারকে সহযোগিতা করি। তার পাশাপাশি শিক্ষকদের যে সমস্ত অবহেলিত আমরা আমাদের পেশাগত যে অবহেলিত দিকগুলি আছে সেগুলি আমরা গভর্নমেন্টের সাথে লিয়াজও করি। কোনো সময় আন্দোলনে যেতে হয় সেটাও করি। শিক্ষকরা আগে ছিল দেখেন 17তম গ্রেডে তারা চাকরি করত, সেখান থেকে গভর্নমেন্টের সাথে বোঝাপড়া করে তারপরে আন্দোলনের মাধ্যমে 15তম গ্রেড, তারপরে আন্দোলন করে সরকারকে বোঝায় এবং বর্তমানে তারা 13তম গ্রেডে অবস্থান করছে। এবং এখনো আমরা আমাদের দাবি দাবি আমরা কন্টিনিউ রাখছি যে সহকারী শিক্ষকদের অবশ্যই 11তম গ্রেডে দিতে হবে। এটা আমাদের এখনো এই দাবিটা আমাদের উপস্থিত আছে। যেহেতু আপনি এই প্রসঙ্গটি নিয়ে এসেছেন যে প্রাথমিক শিক্ষকদের শিক্ষা ক্ষেত্রে আপনাদের সংগঠন শিক্ষকদের স্বার্থে আপনারা এই কাজগুলো আপনার সরকারের সাথে লিয়াজো করে আপনারা করছেন, তো আমরা রিসেন্ট আমরা একটি দেখতে পেলাম যে সর্বশেষ প্রাথমিক শিক্ষকদের একটি আন্দোলন, এবং আন্দোলনটি ছিল যে প্রধান শিক্ষকদের যেহেতু 10ম গ্রেড দেওয়ার ব্যবস্থা চলছে, অলরেডি প্রক্রিয়াধীন,
এদের দাবি হচ্ছে যে 11তম সহকারী শিক্ষকদের। তো এই ক্ষেত্রে আপনারা প্রধান শিক্ষকরা সহকারী শিক্ষকদের কিন্তু আমরা অনেক খবর পাই যে অভিযোগ করে যে প্রধান শিক্ষকরা যেভাবে সহযোগিতা করার এই আন্দোলনের ক্ষেত্রে ওইভাবে তারা পাচ্ছেন না। এই বিষয়টি নিয়ে একটু কিছু বলেন। আসলে মানে পাচ্ছে না কথাটা যথার্থ না, কারণ আমরা প্রধান শিক্ষকরা মনে করি যে সহকারী শিক্ষকরা হলো বিদ্যালয়ের প্রাণ। আমরা প্রধান শিক্ষকরা বিভিন্ন কাজকর্ম ব্যস্ত থাকি, অফিসিয়াল কাজ, তারপরে শিক্ষকদের বিভিন্ন যে সমস্ত তাদের রুটিন কারিকুলাম আছে সেগুলো দেখাশোনা করি, পাঠদান পর্যবেক্ষণ করি। তো সহকারী শিক্ষক মূলত বিদ্যালয়ের মূল চালিকা শক্তি হল সহকারী শিক্ষক। আপনি জানেন যে প্রধান শিক্ষকরা 9/3/14 সালে পূর্বেকার গভর্নমেন্ট তাদেরকে 10ম গ্রেড দিয়েছে, কিন্তু দেখা গেল সেই চিঠিতে একটা বিরাট ফাঁক রেখে যায়, ফলে আজ 10 বছরের অধিককাল শিক্ষকরা 10ম বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘ সময়। তখন প্রধান শিক্ষকরা বাধ্য হয়ে আদালতে গড়ায়, এবং সেই আদালত 10 বছর কেস চলার পর হাইকোর্টে যেতে, তারপরে আপিলে জয়লাভ করে, তারপর গভর্নমেন্ট আবার রিভিউ সেখান থেকে জয়লাভ করে। এত কিছু পার হওয়ার পর তারপর সদস্য গভর্নমেন্ট 45 জনের কেসে জেতার পর সমস্ত শিক্ষককে 10ম গ্রেড দেওয়ার জন্য মনস্থির করেছে, এবং এই জন্য আমরা সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি। এই এত কিছু বাধা অতিক্রম করে, এত কিছু লড়াই সংগ্রাম করেই শিক্ষকদের প্রধান শিক্ষক 10ম গ্রেড হয়েছে। শুধু আন্দোলন বা কোনো কিছু করেই 10ম গ্রেড হয়নি। তো সেই সাথে সাথে আমরা মনে প্রাণে মনে করি যে সহকারী শিক্ষকদের অবশ্যই 11তম গ্রেড তাদের প্রাপ্য। এই ক্ষেত্রে আপনার সাথে আরেকটি সম্পর্ক প্রশ্ন, যেটি যে আমরা দেখলাম যে আন্দোলনের ক্ষেত্রে যে বার্ষিক পরীক্ষা চলাকালীন সহকারী শিক্ষকদের যে আন্দোলনটি ছিল, এবং এই ক্ষেত্রে সরকারও যেহেতু পরীক্ষা অভিভাবক শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন ভাবে সবাই চাচ্ছিল যেন বাচ্চাদের পরীক্ষাটা অটুট রেখে আন্দোলন বা যে কোনো প্রক্রিয়াটা চলতে পারে, যেহেতু পরীক্ষাটা অনেক ক্ষেত্রে অনেক সংগঠন আছে যারা এই সংগঠনে এই পরীক্ষাটি স্থগিত অনেক ক্ষেত্রে রাখার ব্যবস্থা। এই বিষয়ে খুব সংক্ষেপে যদি বলেন, আসলে আপনাদের উচিতটা কি? মানে আগে পরীক্ষাটা নেওয়া, পরীক্ষার পাশাপাশি আন্দোলন করা, নাকি মানে কি করা উচিত? আসলে আন্দোলন তো একদিনে হয়নি, অনেক দিনকার ক্ষোভ, হতাশা, ক্ষোভ, সংক্ষুব্ধ সহকারী শিক্ষকরা। সেই সংক্ষুব্ধতার জায়গা থেকে আপনি জানেন যে বর্তমানে সহকারী শিক্ষকরা তারা অত্যন্ত মেধাবী, এবং তারা বিভিন্ন নাম করা বিশ্ববিদ্যালয় থেকে তারা এই পদে আসছে। তারা অনেক সচেতন, কনসাস তারা। তো তাদের এই যে ক্ষোভের বশবর্তী হয়ে, বা তারা যৌক্তিকতায়, তাদের যে ন্যায্য দাবির যৌক্তিকতায়, এগুলো আস্তে আস্তে ধূমায়িত হয়ে শেষ পর্যন্ত এই পরীক্ষা পর্যন্ত এসেছে। পরীক্ষার সময় আমরা আন্দোলন করব। তো সব শেষে আমি সংক্ষেপে বলতে চাই যে এই পরীক্ষার সময় আন্দোলন এর কর্মসূচিটা আমাদের দেওয়া ঠিক হয়নি, এবং যখন আমরা বুঝতে পারি যে এই আন্দোলনটার কর্মসূচিটা আমরা এই সময়টা দেওয়া ঠিক হয়নি, তো সাথে সাথে আমরা 2টা পরীক্ষা নেওয়ার পর স্টপ করি, এবং আমাদের ভুল বুঝতে পেরে আমরা সাথে সাথে আবার পরীক্ষা কন্টিনিউ করি, এবং সেটা অলরেডি চলমান। আচ্ছা, আমরা ইদানিং আরেকটু দেখতে পাই যে প্রাথমিক বিদ্যালয়ে সরকারি কিন্তু প্রচুর ট্রেনিং হয় শিক্ষকদের। আমি মনে করি যে প্রাথমিক ক্ষেত্রে সর্বোচ্চ মানসম্মত ট্রেনিং গুলো কিন্তু আপনাদের ওখানে হয়, এবং ক্লাস্টার ওয়াইজ অনেকগুলো কর্মশালা আপনাদের হয়ে থাকে। আমার প্রশ্ন হলো যে ট্রেনিং যেভাবে হয়, আপনাদের বাস্তবায়নটা, ক্লাসের যে বাস্তবায়নটা, এটা যে ফলো আপ, সেটা হয় কিনা? আসলে প্রশিক্ষণ তো গভর্নমেন্ট প্রশিক্ষণ দেয়, অনেক প্রশিক্ষণ আছে, প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক আছে। তো সেই প্রশিক্ষণ যেগুলি দেয়, যেমন আপনাকে ধরেন আইসিটি প্রশিক্ষণ আমরা গ্রহণ করছি সব শিক্ষকই প্রায় উপজেলায়। আইসিটির ইকুইপমেন্টও আছে বিদ্যালয়ে। তো এখানে আমাদের কিছু গ্যাপ আছে, যে ইকুইপমেন্ট স্কুলকে দিলাম, সেই ইকুইপমেন্টগুলি বিদ্যালয়ে স্থাপন হলো কিনা, বা স্থাপনের ভৌত অবকাঠামো সে বিদ্যালয়ে আছে কিনা, বা ব্যবহার হচ্ছে কিনা, এটা দেখভালের অভাব আছে। এবং সেগুলি অবশ্যই সুন্দর ব্যবস্থাপনা থাকতে হবে, ইকুইপমেন্টগুলি যথাযথ ব্যবহারের উপযুক্ত পরিবেশ থাকতে হবে, তবে না ওই প্রশিক্ষণ ফলপ্রসূ হবে। আমরা আপনার সম্পর্কে যতটুকু জানছি যে 2016 সালে
আপনি গাংনী উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মনোনীত হয়েছিলেন এবং দীর্ঘদিন প্রাথমিক বিজ্ঞান বিষয়ে মাস্টার ট্রেনারও ছিলেন। তো এই যে মাস্টার ট্রেনার ছিলেন আপনি, আসলে বিজ্ঞানের আমাদের প্রাথমিক শিক্ষার্থীদের অবস্থাটি কেমন, মানে তাদের কোন পর্যায়ে আছে তারা? আসলে দেখেন যে বিজ্ঞান তো বিশেষ জ্ঞান, শিশুরা এত সৃজনশীল, ছোট ছোট শিশু আপনি লক্ষ্য করবেন যে মোবাইলটা আপনি নিজে চালাতে হিমশিম খাই যান, এটা শিশুর কাছে দিলে সে খুব সহজেই সেটা সে ডিল করে এবং সহজেই সে খুব ইজিভাবে অনেক সমস্যার সমাধান করে ফেলে। তো এতগুলো সৃজনশীল মেধা, বিজ্ঞান তার ভিতরে না থাকলে, বিজ্ঞানের জ্ঞান তার ভিতরে না থাকলে, সেটাকে ধারণ করার ক্ষমতা না থাকলে সেটা সম্ভব হতো না। তো আমি বিজ্ঞানের একজন ট্রেনার হিসাবে তার ভিতরে বিজ্ঞানের যে আলো আমি পেয়েছি, এই সম্ভাবনা পেয়েছি, এটা খুবই একটা আমাদেরকে আলোকিত করেছে এবং আমাদেরকে বাংলাদেশ একটা সম্ভাবনার দেশ এবং শিশুরা অপার সম্ভাবনাময়, এটা আমাদেরকে বারবার স্মরণ করে দেয়। তো সেই ক্ষেত্রে বিজ্ঞানের গুরুত্ব, বিজ্ঞানের অনুধাবন করার, বিজ্ঞান শেখানোর যে আগ্রহ শিক্ষকদের আছে, সরকারের আছে, এবং সেই সাথে সাথে শিশুদেরও বিজ্ঞান শেখার চমৎকার ব্যবস্থাপনা আছে বলে আপনি মনে করেন? আরেকটি বিষয় দেখেন যে প্রাথমিক বিদ্যালয়ের অনেক ক্ষেত্রে, আমি সবগুলো তো অবশ্যই না, ইংরেজি বিষয়ে কিন্তু প্রাথমিক বলেন, মাধ্যমিক বলেন, উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও আমরা দেখি যে ইংরেজি বিষয়ে শিক্ষার্থীরা কিন্তু অনেক দুর্বল। সর্বশেষ আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দেখা যায় যে 5%, 7%, 10% ইংরেজিতে পাশ করেছে, এমন রেকর্ডও কিন্তু আছে। তো প্রাথমিক বিদ্যালয় যেহেতু একটি ভিত্তি শিক্ষার্থীর জন্য, আপনারা আসলে ইংরেজি বিষয়ে কতটুকু আপনারা তাদেরকে মানসম্মত ভাবে পড়ানোর ব্যবস্থা করেন বা ফলো আপ করেন ইংরেজি বিষয়ে? এটা আসলে আপনার প্রথমে বলেছি যে প্রাইমারি শিক্ষকরা যে শিশুদের লেখাপড়া করায়, তারা অত্যন্ত গরিব পরিবারের সন্তান এবং তার বাবা মা অসচেতন, তারা শ্রমজীবী। এমন গার্জেন আছে যে তার শিশু কোন ক্লাসে পড়ে এটা সে জানে না। তো বিজ্ঞান, এই ইংরেজি যেহেতু আমাদের মাতৃভাষা না, যেহেতু এটা বিদেশি ভাষা, শুধু শিক্ষক শ্রেণীকক্ষে যদি ইংরেজি পড়ে দেয় বা তাকে যদি পড়ায় দেয় বা তাকে যদি অনুশীলন করায়, এটাই আমার মনে হয় যথেষ্ট না। অন্তত তার বাড়িতে যে শিক্ষক আজকে কি পাঠদান করালো এবং তুমি সেটা রেডি করছো কিনা, এই খোঁজ খবরটা, এই খবরটা, হ্যাঁ, এই ফলো আপটা যদি গার্জেনের পক্ষ থেকে হতো, প্রতিষ্ঠানের সাথে অভিভাবকের যে সম্পর্কটা এটা যদি কন্টিনিউ করা যেত, তাহলে আমার মনে হয় ইংরেজিতে তারা যে দুর্বল আছে, এই দুর্বলতা থাকবে না। আপনারা ওইভাবে বুঝতেও পারছেন না যে আপনারা যা শেখাচ্ছেন তারা পরবর্তীতে তারা আসলে কতটুকু মানে ঠিক করতে পারছে, এটা আপনারা খুব না। হ্যাঁ, আমরা বুঝিনি তা না, আমরা বুঝি, কিন্তু যে শিশুগুলি পিছিয়ে পড়ে আছে তাদেরকে আমরা চেষ্টা করি। ওই যে আপনাকে বলছি না যে শিশু তো নিয়মিত বিদ্যালয়ে আসে না, ওই যে এই গ্যাপটার কারণে আমাদের পাঠদান ফলপ্রসূতে বাধাগ্রস্ত হচ্ছে। আরেকটি বিষয়, আমি যে আপনাদের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু সরকারি বিভিন্ন রকম বরাদ্দ থাকে, আপনি স্লিপ বলেন বা আদার্স বিভিন্ন রকম, যেটা সরকারের এই প্রাথমিক বিদ্যালয়গুলো দৈনন্দিন পরিচালনার ক্ষেত্রে এবং প্রতিষ্ঠানটিকে ডেভেলপ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এইগুলো আসলে মানে ব্যবহারটা সঠিক হয় কিনা, বরাদ্দগুলো যে প্রপারলি বর্তমানে হচ্ছে কিনা, বা স্কুলগুলো সেটা সঠিকভাবে কাজে লাগাতে পারছে কিনা? আসলে দেখেন, আমাদের দেশে কোনো বরাদ্দই সঠিকভাবে কাজে লাগে বলে মনে হয় না। এখানে অনেকগুলি বিষয়, অনেক হ্যান্ড রিলেটেড। আমি ইচ্ছা করলে সব বরাদ্দ বিদ্যালয়ে সঠিকভাবে কাজে লাগাতে পারবো, সেই ক্ষমতা বা সেই ধরনের নির্দেশনা আমার নাই। সেটা অনেকগুলো বিষয়, এলজিডি আছে, আমার শিক্ষা অফিস আছে, সেখানকার কমিউনিটি আছে, সেখানকার কমিটি আছে, যেমন কমিটি সাথে আমাকে লিয়াজো করে কাজ করতে হয়, ইঞ্জিনিয়ারের সাথে লিয়াজো করে কাজ করতে হয়। সব মিলেই প্রধান শিক্ষক ইচ্ছা করলেই ওগুলি 100% কাজ করা তার পক্ষে সম্ভব না। তার ভিতরে শিক্ষকরা অনেক সততা নিয়ে, অনেক পরিশ্রম করে তাদের পকেট থেকে টাকা দেয়। যেমন 2 লক্ষ টাকা একটা বিদ্যালয়ে যদি বরাদ্দ আসে, তো গভর্নমেন্টের এমন সিস্টেম যে ওই 2 লক্ষ টাকার কাজ একটা শিক্ষককে সংসার চালিয়ে
ওই 2 লক্ষ টাকার কাজ তাকে বিদ্যালয় পারপাসে ব্যয় করতে হবে। আগে সম্পূর্ণ টাকা আপনাকে ব্যয় করতে হবে, সম্পূর্ণ ব্যয় করতে হবে। তারপরে 3 মাস হোক 4 মাস পর ওই টাকা গভর্নমেন্ট জুন মাসে বিল দেবে। পুরো টাকাটা আগে ব্যয় করতে হবে, পুরো টাকাটা শিক্ষকের পর থেকে ব্যয় করতে হবে। এই বরাদ্দের টাকা বলে, স্লিপের বরাদ্দের টাকা, তারপরে মেরামতের টাকা, যাই বলেন না কেন, সব শিক্ষকদের পকেট থেকে বের হয়। এই অন্য কোন অফিসে এরকম আছে কিনা আমার জানা নাই, একমাত্র শিক্ষকদের এবং এটাও তো আমার মনে হয় যে বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় বাধা। একটা বড়, অবশ্যই বড় বাধা। যে জিনিস টাকা থাকলে যে জিনিস আমি কিনবো চিপ রেটে বা 20 টাকার জিনিস, আমি যখন বাকিতে যাব সে 25 টাকার দর আমার কাছ থেকে নেবে, কারণ টাকা সে 3 মাস পরে পাবে। এটাও একটা আমাদের বাধা। ধন্যবাদ। আরেকটি বিষয় হলো যে আপনারা এই যে শিক্ষক সংগঠনগুলো, একাধিক সংগঠন আছেন, এটা থাকতেই পারে, এটা নিয়ে অস্বাভাবিক কিছু না, কিন্তু মানসম্মত শিক্ষা যদি আপনি নিশ্চিত করতে চান, সেটা উপজেলা পর্যায়ে বলেন বা জেলা পর্যায়ে বলেন, শিক্ষা কর্মকর্তা যারা আছেন, প্রাথমিকের বিভিন্ন শিক্ষাবিদ যারা আছেন, আপনারা এই যৌথভাবে কোনো প্রচেষ্টা চালাচ্ছেন কিনা যে প্রাথমিক শিক্ষার উন্নয়নে এই মেহেরপুর জেলা বা আপনার গাংনী উপজেলাকে আপনি একটি ভালো জায়গাতে রূপান্তর করতে পারেন, এরকম কোনো ব্যক্তিগত প্রচেষ্টা সংগঠনের পক্ষ থেকে নিচ্ছেন কিনা বা নেওয়ার সুযোগ আছে কিনা? দেখেন, আমরা যেহেতু শিক্ষক এবং শিক্ষক সংগঠন অনেক সংগঠনে আছে, আমাদের মূল পেশা কিন্তু শিক্ষক, এবং আমরা শিক্ষা নিয়েই কাজ করি, শিক্ষার সাথে থাকি। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু যে শিক্ষাকে এগিয়ে নেওয়া। আমরা এই ক্ষেত্রে সব সংগঠনেই আমরা পজিটিভ, এবং আমরা চাই, এবং এখন আমরা সে অবস্থানে আছি যে সব সংগঠন মিলি শিক্ষা ব্যাহত হোক, শিক্ষা মান কোনো জায়গায় ক্ষুণ্ণ হোক, এটা কখনোই আমরা চাইনি। এবং সবসময় আমরা উপজেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, তাদের যে নির্দেশনা, সেই নির্দেশনা যথাযথভাবে সকল সংগঠনকে সাথে করে সব শিক্ষক একসাথে কাজ করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। এতে আমাদের বিন্দুমাত্র কোনো নেগলিজেন্স নাই। অনেকে বলে থাকেন যে বর্তমানে শিক্ষকদের সঠিকভাবে মর্যাদা দেওয়া হয় না, কিন্তু কিন্তু আমার কাছে আবার এরকম তথ্য আমরা পাই যে সত্যি যদি একজন ভালো শিক্ষক হয়ে থাকেন, উনি কিন্তু মর্যাদা পান। এই বিষয়টা আপনি একজন শিক্ষক হিসাবে কিভাবে দেখেন? এখন দেখেন, মর্যাদা তো একটা আপেক্ষিক জিনিস। মর্যাদা আমি মুখে বলি যে মর্যাদা, কিন্তু তার সাথে রিলেটেড যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলি যদি দেখভাল না করেন বা সেই পর্যায়ে যদি গভর্নমেন্ট ডিসিশন না নেয়, শুধু মুখে শিক্ষকদের মর্যাদা আছে, শিক্ষকরা সম্মানী লোক, কিন্তু কাজকর্মে যাই আমরা দেখি যে একজন শিক্ষক একজন ড্রাইভারের চাইতে তার বেতন স্কেল কম। ইভেন আপনি আশ্চর্য হবেন, একজন সহকারী শিক্ষক যখন পদায়ন লাভ করে, সে দীর্ঘদিন ধরে পদোন্নতি নাই, ব্লক পোস্ট, তার উচ্চতর গ্রেড নাই, সে সহকারী শিক্ষকে জয়েন করে তার অবসর নিচ্ছে সে সহকারী শিক্ষক পদ থেকে। তো সেই ক্ষেত্রে তার আন্তরিকতা কতদিন কন্টিনিউ করা সম্ভব? এটা একটা বড় বাধা। এই কারণেই শিক্ষকদেরকে যদি করা যায়, ডেডিকেটেড করতে হয়, তাহলে অবশ্যই শিক্ষক ডেডিকেটেড হচ্ছে না কেন, কারণটা কি? শিক্ষক ডেডিকেটেড না, আপনি বলে বসে থাকলেন, ভালো কথা, শিক্ষক ডেডিকেটেড না, ডেডিকেটেড হচ্ছে না কেন, গলতটা কোথায়? এটা ক্ষতি দেখতে হবে, এটা খতিয়ে দেখি, সেটা ট্রিটমেন্ট দিতে হবে, সেই জায়গায় আমাদের যেতে হবে যে শিক্ষক ডেডিকেটেড করতে হবে। আপনি ভালোই বলছেন যে যেটা শিক্ষকরা, একজন শিক্ষক যদি এন্ট্রি লেভেল থেকে শেষ পর্যন্ত সেই র্যাঙ্কে গিয়ে যদি বিদায় নেয়, এটা কিন্তু শিক্ষকের জন্য অত্যন্ত লজ্জাকর এবং দুঃখজনক বটেই। তো এই ক্ষেত্রে আপনাদের সংগঠন এই টাইপের যে সমস্যাগুলো আছে শিক্ষকদের, এগুলো নিয়ে কাজ করছে কিনা? অবশ্যই কাজ করছে। আপনি জানেন যে আমাদের শিক্ষাকে, প্রাথমিক শিক্ষাকে উপলব্ধি করতে হলে অবশ্যই এই ডিপার্টমেন্টের লোক থাকতে হবে। আপনি জানেন, মানে আপনি বলছেন যে উপর লেভেলে আপনাদের শিক্ষকরা ওখানে প্রমোশনে যাওয়ার যে ব্যবস্থা, সহকারী শিক্ষককে অ্যান্টিপদ ধরে তাদের যে কোয়ালিফিকেশন আছে, তাদের যে শিক্ষকগত যোগ্যতা আছে, তারা মহাপরিচালক পর্যন্ত তারা যোগ্যতা রাখে। শিক্ষাকে ক্যাডার করা হোক। আপনি আরো একটা বিষয় জানবেন যে আমাদের যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আছে, সেখানে যে পরিচালক মহোদয়রা আছে, তারা সবাই প্রশাসনের লোক। তারা অন্যান্য মন্ত্রণালয় থেকে, অন্যান্য ডিপার্টমেন্ট থেকে আমাদের এখানে প্রেষণে কাজ করতে আসে। তারা কোনো ডিসিশন নিলে বা কোনো প্রকল্প নিলে সেটাকে বাস্তবায়ন করার জন্য তারা পর্যাপ্ত সময় তারা পান না। দেখা যাচ্ছে যে একটা
টার্ম সে নিল, একটা পরিকল্পনা নিল, কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার আগেই পরিবর্তন হয়ে যায়, পদই পরিবর্তন হয়ে অন্য জায়গায় ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে যায়, ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে গেল, ফলে বাধাগ্রস্ত হলো, আবার নতুন লোক আসলো, তাহলে সেখানে তাকে বুঝতে আরো কিছু সময় লাগে। এইভাবে আমাদের প্রাথমিকের এই যে অবস্থাটা, এখানে যদি আমাদের শিক্ষকরা যদি মাঠ পর্যায়ে থেকে যদি আজকে আপার লেভেলে যেত, এবং এটা যদি শুধু এই পেশার ভিতরে সীমাবদ্ধ থাকতো, তাহলে তারা এই মর্মটা বুঝতো, এই রোগটা কোথায় বুঝতো, এই দুর্বল দিক কোন দিক, সবল দিক তারা ভালো বুঝতো, এবং নিশ্চিত প্রাথমিক শিক্ষার মানে উল্লেখযোগ্য উন্নয়ন হতো, কাঙ্ক্ষিত উন্নয়ন বলতে কাঙ্ক্ষিত উন্নয়ন হতো। আপনি দীর্ঘ প্রায় 35 বছর শিক্ষকতার সাথে জড়িত, সহকারী শিক্ষক হিসাবে দীর্ঘ সময় ছিলেন, প্রধান শিক্ষক হিসাবে আপনার দীর্ঘ সময় হয়ে গেছে। বর্তমানে শিক্ষকদের, প্রধান শিক্ষক বলেন, সহকারী শিক্ষক বলেন, শিক্ষকদের আসলে জীবন মান উন্নয়নের জন্য কি কি সমস্যা আপনি মনে করেন যে এখন এই সমস্যাগুলো সমাধান করলে শিক্ষার মানটা বাড়বে আপনি মনে করেন? আসলে শিক্ষকদের এককভাবে যদি আপনি লাভবান করান বা তাদের যদি আপগ্রেড করান, তাহলে যে শিক্ষার মান রাতারাতি বেড়ে যাবে, এটাও আমি বিশ্বাস করি না। এটাও আমি বিশ্বাস না যে শিক্ষকদের, যে আপনি জানেন যে বিগত গভর্নমেন্ট যে সমস্ত বেসরকারি শিক্ষক স্কুল ছিল, বিদ্যালয় ছিল, সবাইকে জাতীয়করণ করছে, তারা আন্তরিকভাবে কাজ করছে। তো গভর্নমেন্ট ডিসিশনটা নিতে হবে যে প্রথমে বলছি যে আপনাকে একটা শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে একটা টিম ওয়ার্ক থাকে, ছাত্র, শিক্ষক, অভিভাবক, এইগুলো সামগ্রিক উন্নতি যেদিন হবে, সেদিন কাঙ্ক্ষিত শিক্ষার মান উন্নয়ন হবে। তার ভিতরে শিক্ষক হলো অন্যতম, প্রথম হলো শিক্ষক হলো অন্যতম, কারণ শিক্ষকে মাঠে থাকে, শিক্ষকের হাতেই সব থাকে, তাকে ধরেই আগাতে হবে। আরেকটি বিষয় আমাদের কাছে তথ্য আসে যে শিক্ষকদের দিয়ে বিভিন্ন রকম কাজ করানো হয়, ক্লাসের বাইরেও অসংখ্য কাজ, সেটা রাষ্ট্রীয় কাজ হোক, সামাজিক কাজ হোক, বিভিন্ন রকম কাজ করানো হয়, যেটা তার ক্লাসের ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। এটা আপনি কিভাবে দেখেন? অবশ্যই শিক্ষকদের এত কাজের ভেতরে দিলে তারা আন্তরিক হতে পারবে না। তাদের যে রুটিন আছে, শ্রেণী ক্লাস আছে, শ্রেণী আছে বা রুটিন আছে, সেই রুটিন ফেল করে। যেমন টিকা দিবস, এভাবে অনেক জাতীয় দিবস আছে, সেগুলি শিক্ষকদেরকে সরাসরি ইনভলভ করা হয়। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং শিক্ষকদেরকে নিরবচ্ছিন্ন পাঠদানের অপার সুযোগ করে দিতে হবে। তারা লেখাপড়া করাবে এবং আনুষঙ্গিক যে লেখাপড়ার সাথে যে আনুষঙ্গিক বিষয়গুলি আছে, শুধুমাত্র সেই জায়গায় সে নিয়োজিত থাকবে। অন্য কোনো জায়গায় শিক্ষককে যখনই নিয়ে যাবেন, তখনই শিক্ষা দানে ব্যাঘাত ঘটবে, এটা নিশ্চিত। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আজকে শিক্ষা ভাবনার আমাদের অতিথি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি তোতাওয়াদুদ পরিষদের জেলা সভাপতি এবং মুন্দা অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম ফারুক সাহেবের সাথে। আমরা আপনার কাছে সর্বশেষ জানতে চাই যে আপনাদের শিক্ষক যারা আছেন বা আপনাদের সংগঠনে যারা আছেন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনে কিন্তু একটি বড় ভূমিকা আছে শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে, এবং আমি যতদূর জানি ওনারা নিয়মিত কিন্তু পরিদর্শনও করেন। তো এই ক্ষেত্রে আপনাদের যে সমস্যাগুলো আছে শিক্ষার মান উন্নয়নের জন্য, সেটা আপনার শিক্ষকদের হতে পারে, আপনার প্রতিষ্ঠান কেন্দ্রিক হোক, আপনারা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে এই সমন্বয়গুলো করেন কিনা? দেখেন, এটা তো আমাদের অবশ্যই এটা আমাদের চাকরির অংশ, এটা তো আমাদের সাবমিসিভ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ নিষেধ মানা, এটা তো অবশ্যই আমাদের এটা চাকরির অংশ, প্রথম অংশ। আমাদের যেহেতু আমরা সরকারি কর্মচারী, সরকারি যে নির্দেশনা আছে এবং সেটা উপজেলা শিক্ষা প্রশাসন হোক, জেলা শিক্ষা প্রশাসন হোক, যে নির্দেশনাগুলো আসে সেগুলো আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করি। এবং আমাদের যে পরিদর্শক আছে, আমার ক্লাস্টার অফিসার আছেন, তারাও সেগুলি যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা সার্বক্ষণিক মনিটরিং করেন, সেটা তথ্যও তারা ধারণ করেন। এক্ষেত্রে আমাদের এড়াবার কোনো সুযোগ নেই। সর্বশেষ আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে আমরা বারবার বলছি যে প্রাথমিক শিক্ষা হচ্ছে যে ভিত্তি, আর ভিত্তি যদি ভালো না হয় আপনি উপরে গিয়ে কিন্তু কোনো ভালো ফলাফল আশা করতে পারেন না। সর্বশেষ আপনি একজন প্রধান শিক্ষক হিসেবে বা সমাজের একজন নাগরিক হিসেবে
এই মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ, এটা সুন্দর প্রশ্ন করার জন্য। দেখেন যে প্রতিযোগিতামূলক এই প্রতিযোগিতামূলক বাজার, শিক্ষা প্রতিষ্ঠানকে যদি কোয়ালিটিফুল করতে হয় বা কোয়ালিটিফুল হলে আপনাকে ছাত্র বাড়ি বাড়ি যে চেয়ে আনতে হবে না, আপনাকে ছাত্র হুমড়ি খেয়ে গার্জেনের পড়বে আপনার বিদ্যালয়ে আসার জন্য। সেই ক্ষেত্রে আপনি দেখেন যে এর আগে ছিল সোনালী ব্যাংক, বাজারে গাংনী বাজারে ছিল শুধুমাত্র সোনালী ব্যাংক। তারপরে অনেকগুলি বেসরকারি ব্যাংক হয়েছে, তাদের সেবার মান দেখে সোনালী ব্যাংক থেকে অনেক ক্লায়েন্টস বেসরকারি ব্যাংকে জমা হয়েছে। তো কারণ কি, তাদের সেবাটা দ্রুত, সেবার মানটা ভালো। তো আমাদের প্রাথমিকে যদি এই ধরনের প্রতিযোগিতামূলক বাজারে টিকতে হয়, কিন্ডারগার্টেন এবং কেজি স্কুলের কাছে যদি টিকতে হয়, অবশ্যই আমাদের সেবার মান বাড়াতে হবে। সেক্ষেত্রে আমার যেটা ধারণা, যে কিছু বিদ্যালয়কে পাইলট আকারে নিতে হবে। যেমন ধরেন মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, পাইলট আকারে একসাথে আপনি 162টা স্কুল আপনি ডেভেলপ করতে পারবেন, কোয়ালিটি আপনি শিওর করতে এটা ইউনিয়ন ওয়াইজই তো করা যায়। ইউনিয়ন যেমন পৌরসভায় 9টা স্কুল, জি আমি শুধু পৌরসভাটা নিলাম, পৌরসভার 9টা স্কুলের 9টা বিদ্যালয়ের জন্য একজন ক্লাস্টার অফিসার নিয়োগ হলো, সেটা ক্লোজ মনিটরিং থাকবে। এবং পৌরসভার যে সমস্ত শিক্ষকগুলি আছেন তারা সবাই যোগ্য, তাদেরকে অধিকতর প্রশিক্ষণের ব্যবস্থা করে সেই বিদ্যালয়গুলিকে আলাদাভাবে সাজসজ্জা করে চমৎকার আয়োজনের মাধ্যমে, দৃষ্টিনন্দন বলতে যেটা বোঝায়, সেই রকম করে শিশুদের আকৃষ্ট করতে হবে। সেখানে লেখাপড়ার মানকে ডেভেলপ করে, শিক্ষকদের প্রশিক্ষণকে ডেভেলপ করে সেটাকে এই প্রতিযোগিতার মধ্যে সন্ধানের সাথে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে টিকতে হলে আমাদেরকে এই পদক্ষেপগুলি আশু প্রয়োজন। যে এইভাবে যদি আমরা করতে পারি, কারণ আমাদের তো সম্পদ আছে, আমাদের টিচাররা তো ওভার ট্রেন্ড, তারা তো ওভার কোয়ালিফাইড, তারা তো অনেক ম্যাচিউর, তারা ইন্টেলিজেন্স। তো সেই শিক্ষক তো আমাদের, সেই অস্ত্র তো আমাদের আছে, শুধুমাত্র পরিকল্পনা নাই এবং সুনির্দিষ্ট যদি পরিকল্পনা থাকবে। যদি 5 বছর মেয়াদী পরিকল্পনা করেন, এই পাইলট প্রোগ্রাম করেন, দেখবেন যে কেজি বলেন, কিন্ডারগার্টেন বলেন, কখনোই আমাদের সাথে তারা পারবে না এবং শিশুরা অবশ্যই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হবে। একটি সময় ছিল যে শিক্ষকদের ক্ষেত্রে কিছু অভিযোগ আসতো, যেমন উপস্থিতির ক্ষেত্রে দীর্ঘ সময় ছিল। এখন আপনি এরকম কোনো সমস্যা আছে কিনা আপনার ডিপার্টমেন্ট? না, এখন শিক্ষকরা যথেষ্ট সময়ানুবর্তিতা মেনে চলে। আপনি যে দেখবেন সঠিক সময়ে তারা বিদ্যালয়ে পৌঁছায় এবং তারা শ্রেণী কার্যক্রমের সাথে জড়িত এবং নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে ছুটি হয়। কারণ এখন শিক্ষকরা অনেক কনসাস এবং এলাকার অভিভাবকরা কনসাস, তার শিশু কখন যাচ্ছে, কখন আসছে, এটা অভিভাবকরা সচেতন। সেই সাথে সাথে শিক্ষক এবং আমাদের যে শিক্ষা প্রশাসন আছে তাদের কড়া নজরদারি আছে, এক্ষেত্রে কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমার সর্বশেষ মেসেজ, যারা শিক্ষক আছেন, আপনারা প্রধান শিক্ষক বলেন, সহকারী শিক্ষক বলেন, বা শিক্ষার্থী যারা আছে এবং অভিভাবক যারা আছেন, তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কিনা? শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক। আমার মেসেজ বিশেষ করে শিক্ষকদের প্রতি মেসেজ, অনেকদিন আমাদের চাকরি বয়স হয়ে গেছে, তো যে সম্ভাবনাময় শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে আসছেন তাদের প্রতি মেসেজ হলো যে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, সব মেনে যেটুকু আমাদের আছে সেটুকুর বিষয়ে যেন আমরা আন্তরিক হয়। আমরা চেষ্টা করি, ফলাফল আমার না আসুক, কিন্তু আমরা সবাই যেন ডেডিকেটেড হয়, আমরা সবাই যেন আন্তরিক হই, যে এই সমস্যার ভিতরে আন্তরিক হয়। এই একটা প্রথম মেসেজ আর শিক্ষার্থীদের জন্য মেসেজ, যে বাবারা তোমরা বিদ্যালয়ে প্রতিনিয়ত প্রত্যেকদিন বিদ্যালয়ে আসবা, আর অবশ্যই মোবাইল থেকে দূরে থাকবা। কারণ মোবাইল এমন একটা যন্ত্র, এমন একটা অ্যাডিক্টেড একটা যন্ত্র, যেটার ভেতরে একবার যে ঢুকে গেছে সেই শিশুকে ওখান থেকে বের হয়ে আসাটা অনেকটা মাদকের মতো আসক্ত। একবার যদি ওই শিশু গেমে ঢুকে যায় বা কোনো ঢুকে যায়, সেখান থেকে বের করা খুবই টাফ। এই কারণে অভিভাবক এবং ছাত্রদের বলবো, তারা অবশ্যই আপনার শিশুকে মোবাইল থেকে দূরে রাখবেন এবং নিয়মিত বিদ্যালয়ে
শিশুকে পাঠাবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম শিক্ষা ভাবনায় আজকের অতিথি জনাব গোলাম ফারুক, প্রধান শিক্ষক, মন্দাউলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি তোতা ওয়াদুদ পরিষদের জেলা সভাপতি। জনাব গোলাম ফারুক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা প্রাথমিক, বিশেষ করে প্রাথমিক শিক্ষা নিয়ে আজকে আমরা কথা বললাম, যার ভিত্তি যে প্রতিষ্ঠানটি এই শিক্ষা ক্ষেত্রে ভিত্তি গড়ে দেয়, যে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আজকে প্রশাসনে বলেন, শিক্ষক বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, যারা তৈরি করে দেয়, তৈরি করার ভিত্তিটা গড়ে দেয়। জনাব গোলাম ফারুকের সাথে আমরা প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা, সমস্যাগুলো আমরা জানতে পারলাম। শিক্ষকদের জীবন মান উন্নয়ন করা দরকার, তাদের পেশাগত দক্ষতা যেমন দরকার, তাদের সামাজিক যে নিরাপত্তা সেগুলো দরকার। পাশাপাশি অভিভাবকদের প্রতি উনি আকুল আবেদন জানালেন যে এই শিক্ষার যে সন্তানরা যারা আছেন তাদেরকে যেন নিয়মিত বিদ্যালয় দিয়েই শেষটা, নিয়মিত শিক্ষকদের সাথে যদি তারা তদারক করেন, দেখা সাক্ষাৎ করেন, খোঁজ খবর নেন, তবেই কিন্তু শিক্ষার মান উন্নয়ন সম্ভব। আমরা জনাব গোলাম ফারুক, আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। ভবিষ্যতে আবার আপনার সাথে কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ শিক্ষা ভাবনার আয়োজক বৃন্দকে, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।